নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি মহাশ্বেতা মুখোপাধ্যায়। পায়ে পায়ে গল্প কথার আসর তার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। আশা করি আপনারা আমাদের এই পডকাস্টের তথ্য সমৃদ্ধ ওয়েবসাইটটিতে ঘোরাফেরা করার সুযোগ করে নিয়েছেন ইতিমধ্যেই। না করে থাকলে অবশ্যই করবেন। আমাদের এই পডকাস্টে যে যে সাহিত্যিকের লেখা পাঠ করা হয়েছে তার একটি বর্ণানুক্রমিক তালিকা সেখানে পেয়ে যাবেন। আরও পাবেন প্রতিটি পর্বে যা পাঠ করা হয়েছে তার একটি সুন্দর করে সাজানো তালিকা এবং সেই পর্বের সঙ্গে সরাসরি সংযোগ করার সূত্র। পাবেন পাঠের পূর্বে কথকের উল্লেখযোগ্য প্রাক-কথনগুলি। আমাদের পডকাস্টের ২ স্তম্ভ রুদ্র এবং রাজীবের কথায় জেনে যাবেন পডকাস্টের উদ্দেশ্য বিধেয়। আর ৩ মহিলা কথকের সঙ্গে মনোরম আড্ডাগুলিও সেখানে পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে আসুন এবং আমাদের সঙ্গে আরেকবার গল্প কথার আসরে যোগ দিন। ফেব্রুয়ারি মাসে আমরা উদযাপন করে থাকি মাতৃভাষা, আর মার্চ মাসটিকে উদযাপন করা হয় নারীত্বের সম্মান ও জয়ধ্বনির সময়কাল হিসেবে। আজ সেই উপলক্ষে পাঠ করব লীলা মজুমদারের খেরোর খাতা থেকে মহিলা বিষয়ক 4টি সরস রচনা। খেরোর খাতার আরও 2টি পর্ব আগে প্রকাশিত হয়েছে, যার হদিশ পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। লীলা মজুমদার সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই। এর আগে অনেকবার বলেছি, লীলা মজুমদারের অজস্র রচনা পাঠও করেছি। আমাদের ওয়েবসাইটে গিয়ে তার সন্ধান পেয়ে যাবেন। তাহলে শুরু করছি আজকের পাঠ। লীলা মজুমদার রচিত খেরোর খাতা থেকে 4টি রচনা। দজ্জাল মেয়ে। পৃথিবী জুড়ে সবাই যখন নারীর অধিকার নিয়ে আন্দোলন করে, আমার তখন হাসি পায়। কারণ আমাদের দেশে এতকাল মিটিং টিটিং না করেই হাত রুটির বেলনা আর মুড়ো ঝাঁটার সাহায্যে আমরা যে নিজেদের অধিকার রক্ষা করে এসছি তার ভুরি ভুরি প্রমাণ দেখতে পাওয়া যায়। বক্তৃতা টক্তৃতা করেও যা হয় না, সে চেষ্টাও নিরিবিলিতে প্রচুর করা হয়েছে। একটা সামান্য কাঠের বেলনা দিয়ে যদি তা সম্পন্ন করা যায় তাহলে মন্দ কি? ভেবে দেখুন কত সময়, পরিশ্রম আর খরচ বেঁচে যায়। দাক্ষিণাত্য আমাদের এক বন্ধুর দেশ। সেখানকার মেয়েরা কোনো কালে পর্দার আড়াল হয়নি। তাদের আচার আচরণ দেখে এখনো তার পরিচয় পাওয়া যায়। কি তাদের দাপট, দেখে ভক্তি হয়। তারই মধ্যে আমাদের বন্ধুর পিসিমা ছিলেন অনন্যা। তাঁর ভয়ে পিসেমশাই মুখে রা কাটতেন না। বন্ধু বান্ধবরা তাই নিয়ে হাসাহাসি করতেন, বলতেন এরাম বউকে ভয় পায়। গাঁয়ের কুয়োতলার সামনে শম্ভু বলে এক বন্ধুর বাড়িতে রোজ তাদের বৈকালীন আড্ডা বসত। গাঁয়ের গিন্নিরা আর মেয়েরা ওই সময় পানীয় জল তুলতে এসে কুয়োর পাড়ে গল্পগুজব করত। একদিন তাদের মধ্যে পিসিমাকে দেখে শম্ভু বলল, ওই যে তোর বউ, তুই তো ওর সামনে ঠোঁট ফাঁক করতে ভয় পাস। তাই শুনে বাকিদের কি বিশ্রী হাসি। পিসেমশায়ের আঁতে ঘা লাগলো। তিনি বললেন, ও তোমাদের ভুল ধারণা। তোমাদের মতো কথায় কথায় বউয়ের সঙ্গে ঝগড়া করি না বটে, কিন্তু দরকার হলে কোষে 2 কথা শুনিয়ে দিতেও ছাড়ি না। ও মাথা নিচু করে শোনে, তা জানিস? ওকে আমি থোড়াই কেয়ার করি। চাও তো তার প্রমাণ দিতে পারি। বন্ধুরা আরও মজা পেয়ে বলল, বেশ, 10 টাকা বাজি। কাল বিকেলে তুমি আমাদের সামনে বউকে আচ্ছা সে 2 কথা শোনালে ও কেমন মাথা নিচু করে শোনে তার প্রমাণ দিও। বাড়ি ফিরেই পিসেমশাই পিসিমাকে বললেন, কাল 10 টাকা রোজগার করতে চাও? পিসিমা ইডলি তুলতে তুলতে বললেন, কি করতে হবে? পিসেমশাই ঢোক গিলে বললেন, কিচ্ছু না, আমি কুয়োতলায় গিয়ে তোমাকে 2টো কড়া কথা বলবো, তুমি মাথা নিচু করে শুনবে। পিসিমা ইডলির পাত্র চাপা দিয়ে বললেন, 11 টাকা। পিসেমশাই বললেন, বেশ, তাই সই। আত্মসম্মানের কাছে 1টা টাকা কিচ্ছু না।
পরদিন যথাসময় পিসিমা কুয়োতলায় পৌঁছে জল তুলে বন্ধুদের সঙ্গে দুটো কথা বলছেন। এমন সময় পিসেমশাই সেখানে দাপাতে দাপাতে গিয়ে বললেন, তুমি ভেবেছ কি লক্ষ্মী আম্মা, বাড়ির কাজ ফেলে রোজ সন্ধ্যা অবধি গাল গল্প আমি আর সইব না, যাও বাড়ি যাও। তাই শুনে বন্ধুদের এবং পাশের বাড়ির দালানে বসা পুরুষ দর্শকদের অবাক করে দিয়ে পিসিমা কাঁচুমাচু মুখ করে বাড়ির দিকে রওনা দিলেন। ওতেই পিসেমশায়ের গাল হলো। অনাস্বাদিত বিজয়গর্ব তাঁর মাথায় চড়ল। গিন্নিকে মাথা নিচু করে বেনি দুলিয়ে চলে যেতে দেখে তিনি আর লোভ সামলাতে পারলেন না, দিলেন বেনি ধরে হ্যাঁচকা টান। আর যায় কোথা, অমনি ঘুরে দাঁড়িয়ে দাঁত খিচিয়ে পিসিমা বললেন, এমতো তো কথা ছিল না, বলে এক নিমেষের মধ্যে পিসেমশাইকে একেবারে মাটির সঙ্গে বিছিয়ে দিয়ে দুম দুম করতে করতে বাড়ি চলে গেলেন। ব্যাপার দেখে পিসেমশায়ের বন্ধুরা থ, বলা বাহুল্য কেউ টাকা কড়ি পেল না। কথায় বলে মেয়েদের অসাধ্য কিছু নেই, তারও একটা নমুনা দিচ্ছি। তবে এ গল্পের সত্য মিথ্যার জন্য আমি দায়ী নই। লোকে বলতো কলকাতায় বা তার আশেপাশে 200 টাকা ভাড়ার মধ্যে এমন বাড়ি ছিল না যেখানে লাটুবাবু আর তাঁর স্ত্রী কিছুদিন বাস করেননি। সব বাড়ি ছাড়ার একটাই কারণ, সেটি হলো ওই গিন্নি। হয় বাড়ি পছন্দ নয়, নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া, নয় পাশের বাড়ির ভাড়াটেদের বরদাস্ত করা যায় না, নয় আর কিছু। এমনি করে খুঁজে খুঁজে যখন শহরের সমস্ত 200 টাকার ভাড়া বাড়ি শেষ করে এনেছেন, তখন আপিস থেকে ফেরার পথে এক দালাল এসে লাটুবাবুকে ধরল। বেহালা অঞ্চলে নাকি একটা চমৎকার বাড়ি পাওয়া যেতে পারে, সেখানে এক রাত বাস করতে পারলে পরের 6 মাস ভাড়া দিতে হবে না, এবং তারপরেও ওই 200 টাকা। লাটুবাবু সঙ্গে সঙ্গে দালাল সমভিব্যাহারে মালিকের বাড়ি গিয়ে চুক্তিপত্র সই করে এলেন। সেখান থেকে বেরিয়েই দালাল বলল, দেখুন, একটা কথা আপনাকে বলা হয়নি, এখন তাই বিবেকে বাঁধছে। কি আবার কথা? বাড়িটা একবার দেখলেনও না? দেখার কি আছে, সব বাড়ি এক, গিন্নি কোথাও বেশি দিন থাকেন না, কিন্তু কথাটা কি শুনি। আমতা আমতা করে সে বলল, মানে রোজ রাতে যে লোকটা আসে সে মানুষ নয়। লাটুবাবু একবার থমকে দাঁড়ালেন, তারপর বললেন, ওসব গিন্নি সামলাবেন, আমার রোজ নাইট ডিউটি থাকে, কাল ভোরে এসে বাড়িটা একবার দেখিয়ে দেবেন। হাতে হাতে জিনিসপত্র গোছানো হলো, যাযাবর পরিবারের বাড়তি জিনিস থাকে না। পরদিন সকালে বাড়ি দেখে গিন্নি মহা খুশি। এমন ভালো বাড়িতে তিনি নাকি জন্মে কখনো থাকেননি। আশেপাশে লোকালয় নেই, সব খোলা মাঠ, তাই দেখে লাটুবাবু অনেকটা আশ্বস্ত হলেন। হাতে হাতেই জিনিসের বেশিরভাগ গোছানো হয়ে গেল। সন্ধ্যার আগে খেয়ে দেয়ে টিফিন নিয়ে লাটুবাবু তাঁর খবরের কাগজের আপিসে গেলেন। ভোরে এসে ভয়ে ভয়ে দরজায় কড়া নাড়লেন। কাজটা বোধহয় ভালো হয়নি, কে জানে কি দেখতে কি দেখবেন। গিন্নি কিন্তু হাসি মুখে দরজা খুলে দিয়ে পরোটা ভাজতে বসলেন। খেতে খেতে লাটুবাবু চারিদিকে চেয়ে দেখলেন, সব কিছু কাল যেমন রেখে গেছিলেন তেমনি আছে, খালি শ্বশুর মশায়ের কাঁঠাল কাঠের মুগুরটা তাকের ওপর শোভা পাচ্ছে। সেদিকে তাকাতেই তাঁর পাতে আরও 2 পরোটা দিয়ে গিন্নি বললেন, কি দেখছো? কাল রাতে যে ভারী মজা হয়েছিল। কোথা দিয়ে কে জানে এক বেটা চোর এসেছিল, অমনি সুরসুর করে ওপরে উঠে যাচ্ছিল, পকেট থেকে এক গাছা দড়ি ঝুলছিল। আমি রান্নাঘরে বাসনের বাক্স খুলছিলাম। ব্যাটাকে দেখে বাক্স থেকে বাবার ওই মুগুরটানা নিয়ে পেছন থেকে ছুটে গিয়ে ব্যাটার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে আগা 5 তলা এমনি পেটালাম যে হতভাগা ট্যাঁফু করতে পারল না। কি সব গায়ে দিয়ে এসেছিল, খালি খালি ফসকে যাচ্ছিল, যেন শূন্যে খামচাচ্ছি, তবু ছাড়িনি। শ্যাম গোসাইয়ের মেয়েকে চেনেনি লক্ষ্মী ছাড়া। শেষটা মারের চোটে নাকটা ভেঙে গিয়ে থাকবে, তখন আবার পায়ে পড়ে বলতে লাগলো, হেই মা, ছাড়ান দিন, আর কখনো এখানে আসবো না, এই নাকে খত দিলাম। তারপরে এমনি চালাক, প্রায় আমার মুঠোর মধ্যে থেকে খসে কোথায় এসে পালালো। মুগুর হাতে কত খুঁজলাম, আর দেখতে পেলাম না।
ও কি হলো? কি আর হবে, লাটুবাবু মুচ্ছ গেলেন। বলা বাহুল্য, নেই মানুষটা আর আসেনি। 6 মাস বিনি ভাড়ায় থাকার পর লাটুবাবু সস্তা দরে বাড়িটা কিনে ফেলেছেন। গিন্নিদের প্রসঙ্গে আমার বিয়ে হবার পরেই দেখলাম যে আমার মা মাসিদের সহপাঠিনী যেসব গিন্নিদের এতকাল আমি মাসি পিসি বলে ডেকে এসেছি, তারা সবাই এখন সম্পর্কে আমার ননদ হলেন। বললেন, এখন থেকে আমাদের দিদি বলে ডাকবি। শুধু তাই নয়, সেই মুহূর্ত থেকেই তারা সব দিদির মতো এবং প্রায় সমবয়সী দিদির মতো ব্যবহারও করতে লাগলেন। নিজেদের এবং পরস্পরের শাশুড়িদের আর স্বামীদের বিষয়ে এমন সব রোমাঞ্চকর কথা আমার কানে ঢালতে লাগলেন যে তাদের সমবয়সী ভাবা ছাড়া আমার আর উপায় রইল না। তাদের অনেকের ছেলে মেয়েদের সঙ্গে কৈশোর থেকে হাসি তামাশা করে এসছি। এখন হয়ে গেলাম কারো কাকি, কারো মামি, কারোর ছোট দিদিমা। কেউ কেউ বয়সে অনেক বড়ও ছিল, হয়তো 10-12 বছরের বেশি বড়। তারাও সম্পর্কে ছোট হওয়াতে পত্রপাঠ পায়ের ধুলো নিয়ে বলতে শুরু করে দিল, কবে মা বাবাকে হারিয়েছি, এখন বলতে গেলে মাথার উপর খালি তোমরাই রইলে। এইসব নিকট আত্মীয় কুটুম্বদের কাছ থেকে আমি সংসার করার প্রথম পাঠ নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, এমন অকপট স্নেহ তারা এমন দরাজ হাতে ঢেলে দিয়েছিলেন যে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। একদিন আমার ঠাকুরজি বললেন, তুই যে কত ভাগ্যবতী তা জানিস না, তোর শাশুড়ি নেই। আমার ওই শাশুড়িটিকে নিয়ে আমি সারা জীবন হয়রান হয়েছি, সেই তার শেষ চোখ বোজা পর্যন্ত। এই খাইয়ে দাইয়ে আঁচিয়ে মুখশুদ্ধি মুখে দিয়ে নিজে খেতে গেলাম, এর মধ্যে তার কোনো আত্মীয়া এলেন দেখা করতে, তাকে হয়তো বললেন, সেজ বৌমার সব ভালো, খালি ওই আমাকে খেতে দেয় না, কাল রাত থেকে এই বেলা অবধি শুকিয়ে রেখেছে। তাই শুনে আত্মীয়াটি হাত পা ছুঁড়ে একাকার, কিন্তু ভার নেবার বেলায় কেউ কোথাও নেই। এই অবধি বলে হয়তো আমার দিকে তাকিয়ে বলতেন, পুজোয় ভাগ্নে ভাগ্নিকে কি দিবি বল, জানিস তো শাস্ত্রে আছে, এক ভাগ্নেকে কিছু দিলে 100 বামুনকে খাওয়ানোর ফল দেয়। বলা বাহুল্য, ভাগ্নেটির প্রায় আমার সমান বয়স, ভাগ্নি কিছু বড়। এমনি করে একটু একটু করে সংসার করার পাঠ নিতে লাগলাম। এমএ পাশ করেছি। 1 বছর শান্তিনিকেতনে, 1 বছর কলকাতায় অধ্যাপনা করে কাটিয়ে সংসার সম্বন্ধে কিছুটা ওয়াকিবহাল হলেও প্রশিক্ষণের যে অনেক বাকি, সেটা টের পেলাম কলকাতার এক নামকরা মহিলা সমিতির সদস্যা হয়ে। আজ পর্যন্ত সেই সব মহিলাদের আমি এমনি ভয় করি যে নাম করবার সাহস হলো না। মোট কথা, তারা ভালো ভালো জামা কাপড় পরে এক একবার এক একজন অতিথিপরায়ণ সদস্যার বাড়িতে মিটিং করতেন। সেই সব মিটিংয়ে নানা সৎ কাজের উদ্দেশ্যে টাকা তোলা হতো। যদি শোনা যেত সরকার বা অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান নারীদের উপর অবিচার বা অন্যায় করেছে, অমনি সকলের সই নিয়ে বড়লাটের দপ্তরে আপত্তি জানানো হতো। আর বিশ্বাস করুন আর নাই করুন, অনেক সময়ই তার ভালো ফল দেখা যেত। একবার মনে আছে, কয়েকজন জবরদস্ত সমাজসেবিকার সঙ্গে উত্তর কলকাতার কোনো বিশিষ্ট খবরের কাগজের আপিসে গিয়ে নারী কল্যাণ সমিতিগুলোর সততা সম্বন্ধে বিশ্রী ইঙ্গিতপূর্বক সম্পাদকীয়র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেছিলাম। সম্পাদক আবার জ্যাঠামশাইদের চিনতেন। আমার সঙ্গী গিন্নিরা কিছুক্ষণ আপনাদের কি মা বোন নেই গোছের প্রতিবাদ জানানোর পরে সম্পাদক মশাই আমার দিকে ফিরে হঠাৎ বললেন, বুঝতে পারছি খুব অন্যায় করে ফেলেছি, ভুল তথ্যের ওপর নির্ভর করে অন্যায়টা করেছি। আপনি সঠিক তথ্য দিয়ে আপনাদের কাজ সম্বন্ধে যা যা লিখে দেবেন আমরা হুবহু তাই ছাপব। তাই লিখে দিয়েছিলাম, ওরা ছেপেও ছিলেন। সাংবাদিকরা সবাই মন্দ নয়। এই প্রসঙ্গে আমার জন্মের অনেক আগের একটা ঘটনা আর একবার না বলে পারছি না। সাধারণ ব্রাহ্ম সমাজের সমাজ উন্নয়ন কর্মের প্রথম যুগ। কোনো একটা রক্ষণশীল কাগজে শিক্ষিত মেয়েদের সম্বন্ধে যাচ্ছে তাই মন্তব্য করে সম্পাদকীয় লেখা হয়েছিল। তখনও মেয়েরা নিজেদের হয়ে লড়তে শেখেনি, কিন্তু তাদের হয়ে লড়বার লোকের অভাব ছিল না।
আমার মেজ জ্যাঠামশাই উপেন্দ্র কিশোরের শ্বশুর দারিক গাঙ্গুলি ওই সম্পাদকীয়টুকু কেটে পকেটে নিয়ে হাতে একটা মোটা লাঠি নিয়ে কাগজের আপিসে সম্পাদকের ঘরে গিয়ে হাজির হলেন। হঠাৎ অমন গম্ভীর মুখ, লম্বা চওড়া বলিষ্ঠ পুরুষকে দেখে সম্পাদক একটু থতমত খেয়ে বললেন, তা আপনি কেন এসেছেন? দারিক গাঙ্গুলি হাসলেন। এসেছি আপনাকে আপনার কথা গিলিয়ে খাওয়াবার জন্য, টু মেক ইউ ইট ইউর ওয়ার্ডস। এই বলে সম্পাদকীয়টুকুকে গুলি পাকিয়ে জল দিয়ে গিলিয়ে বলেছিলেন, কাল ওইসব কথা প্রত্যাহার করে সম্পাদকীয় না বেরোলে অন্য এবং আরও শক্ত ওষুধ দিতে হবে। বলা বাহুল্য ওই সম্পাদকীয় বেরিয়েছিল। সে যাই হোক, নানা গুরুত্বপূর্ণ কাজকর্মের পেছনে আর একটা বেশ জোরালো প্রবাহ চোখে পড়ত। আমাদের সমিতির মিটিং উপস্থিত যে বাড়িতে হতো, সে বাড়ির গৃহস্বামিনী যদি তার আগের মিটিংয়ের গৃহস্বামিনীর চেয়েও ভালো জলযোগের ব্যবস্থা না করতেন, তাহলে তাঁর বড় লজ্জা হতো। মাঝে থেকে আমাদের সুবিধা হতো। চা খেতে খেতে দেখতাম যে যার নিজের স্বামীর চুটিয়ে নিন্দা করছেন। বাইরে থেকে দেখতে ওই রকম ভালো, টাকা কড়ি রোজগারও মন্দ করেন না, কিন্তু যে ওর সঙ্গে ঘর করেনি সে বুঝবে না কি কঠিন ব্যাপার। 15ই নভেম্বর থেকে 15ই মার্চের মধ্যে হাজার গরম পড়লেও পাখা চালাবার জো নেই। যেসব জিনিস কোথাও পাওয়া যায় না, সেই সব জিনিস যে দামে তা কখনো পাওয়া সম্ভব নয়, সেই দামে এনে টেবিলে দিতে হবে। আয়া জবাব দিয়েছে তো আর একটা আনো। 6 মাসে তো এমনিতেই 16টা এলো গেল। মনে পড়ে গেল আমার স্বামী কোনো বাড়ির গিন্নির গল্প বলছিলেন। তিনি সখীদের কাছে মুখ উঁচু করে বললেন, আমাদের বাড়ির ওনার 12 মাস ল্যাংড়া আম খাওয়া চাই। শ্রোতারা বললেন, ওমা, তাই কি পাওয়া যায় নাকি? গিন্নি বললেন, তা বললে তো চলবে না, ওনার অভ্যেস। আরও বলি গিন্নিদের কথা। একবার আমার নন্দাই, বিখ্যাত বাঘ শিকারী কুমুদ চৌধুরী এসে বললেন, জামাই বাড়ি গিয়ে অবধি সেজবউ চিঠি দেয়নি, তবে এবার 4 পাতা ঠেসে লিখবে সন্দেহ নেই, কারণ আমি লিখেছি রবিবার ফুলবউ নেমন্তন্ন করে মোচার ঘণ্ট রেঁধে খাইয়েছে, অমন আমি জীবনে কখনো খাইনি। তবে একথা সত্যি যে স্বামীরা অন্য বাড়ির গিন্নিদের বড় বেশি প্রশংসা করেন। তারা রাঁধে ভালো, কি কম খরচে কি সুন্দর করে ঘর সাজায়, ছেলে মেয়েদের কি সুন্দর শিক্ষা দেয়, কি ঠান্ডা মেজাজ, কি মিষ্টি কথা, হেনা তেনা কত কি, যা শুনলে যে কোনো স্বাভাবিক স্ত্রীর হাড় পিত্তি জ্বলে যায়। এসব ক্ষেত্রে হাঁড়ি পানা মুখ করে ঘর থেকে চলে যাওয়াই প্রকৃষ্ট পন্থা। এই প্রসঙ্গে একটা বিলিতি গল্প শুনুন। বাস থেকে নেমেই স্বামী বললেন, তোমার ওপাশের মহিলাকে লক্ষ্য করেছিলে? তোমার বয়সী হয়তো, কিন্তু কে বলবে। স্ত্রী বাধা দিয়ে বললেন, কার কথা বলছো? ওই যে নখের পুরনো পালিশ না তুলে নতুন পালিশ লাগিয়েছে? তা তো দেখিনি, ওই তো যার চুলের গোড়ার দিকে আসল রং বেরিয়ে পড়েছিল। তাই নাকি? আরে ওই যে হলুদ পানা গায়ের রঙের ওপর বেগনি পোশাক পরে বাহার দিচ্ছিল, ওর নিশ্চয়ই পেট পরিষ্কার হয় না। দেখো, অত দেখবার সময় কোথায় পাবো, কিন্তু কি সুন্দর চলাফেরা। সময় পাওনি আবার কি? ওই যে মহিলা পায়ে 1 সাইজ ছোট জুতো পরেছিল, জুতোর রং এক, ব্যাগের রং আর, বলিহারি, আবার ন্যাকার মতো আর চোখে তাকাচ্ছিল। তাও যদি গলার বোতামটা ভাঙা আর হাতঘড়িটা 5 মিনিট স্লো না হতো। না, আমি তাকে লক্ষ্য করিনি, আমার তো খেয়ে দে কাজ নেই। জ্যাঠাইমার অর্থনীতি। যখন কলেজে পড়তাম তখন অর্থশাস্ত্রের প্রথম পাঠ নিয়েছিলাম। আমাদের পাঠ্যপুস্তকের প্রথম পাতায় লেখা ছিল, মানুষের অনুশীলনের প্রধান বিষয়বস্তু হলো মানুষ। কিরকম মানুষ? না তার প্রাত্যহিক জীবনযাত্রার কাজে নিবিষ্ট মানুষ। তা সে প্রাত্যহিক জীবনযাত্রাটি কি ব্যাপার? না বেচা কেনা ছাড়া কিছু নয়। কিরকম বেচা কেনা? না সবচেয়ে কম দামে কিনে সবচেয়ে বেশি দামে বেচা। এই হলো মানুষের প্রাত্যহিক অনুশীলনের বিষয়, এবং এরই ওপর নির্ভর করছে কে বড়লোক হবে আর কে হবে গরিব, অর্থাৎ মানব জাতির ভবিষ্যৎ। আমার জ্যাঠা শাশুড়ি ছিলেন সেকালের বিখ্যাত হোমিওপ্যাথ বিহারীলাল ভাদুড়ির মেয়ে এবং আর এক বিখ্যাত হোমিওপ্যাথ প্রতাপচন্দ্র মজুমদারের স্ত্রী।
লেখাপড়া না জানলেও এসব জটিল ব্যাপারের উপর তাঁর একটা জন্মগত দখল ছিল। হ্যাঁ, বলতেই ভুলে যাচ্ছিলাম যে এর ওপর তিনি ছিলেন আমার পটদিদির মা। তাকে ঠকানো খুব শক্ত ছিল। থাকতেন কর্নওয়ালি স্ট্রিটে, ওদের বাজার হতো হাতিবাগানে। তিনি নিজেই যেসব কেনাকাটা করতেন তাও নয়, তবে বাজারের সামনে গাড়ি দাঁড় করিয়ে যতটা করা যায় এই আর কি। একবার আলুর দোকানের সামনে গাড়িতে বসে শুনলেন আলুওয়ালা অন্য একজন খদ্দেরকে বলছে আলুর দর হয়েছে নাকি 4 পয়সা সের। জ্যাঠাইমার চক্ষু চড়ক গাছ। বলিস কি রে, এই যে দিনে ডাকাতি! সঙ্গে সঙ্গে ড্রাইভারকে হুকুম দিলেন, চেতলা চলো। 3 পো শহর পেরিয়ে চেতলার বাজারে গিয়ে 10 সের আলু আর 10 সের পেঁয়াজ কিনে সগর্বে বাড়ি ফিরলেন। সওদা দেখে বৌমার চক্ষু স্থির। আচ্ছা মা, এই যে বললাম বাড়িতে 8 বস্তা আলু আর 8 বস্তা পেঁয়াজ ছাড়া কিছু নেই, এখন আমি কি দিয়ে কি করি? বৌমার নির্বুদ্ধিতার পরিচয় পেয়ে জ্যাঠাইমাও গরম হয়ে উঠলেন। বিষয় আশয় তোদের হাতে পড়লে কি অবস্থাটা হবে বল দেখিনি। হাতিবাগানের দোকানদার এমনি দুষ্টু যে এক বেচারিকে বলছে আলুর দর নাকি 4 পয়সা সের। বৌমা বাধা দিয়ে বললেন, আলুর যখন দরকার নেই তখন দর জানতে চাইলেন কেন? জ্যাঠাইমা বললেন, আহা, জানতে চাইনি, দোকানদার অন্য একটা লোককে বলছিল, কথাটা কানে ঢুকে গেল। আমি কি উঠ যে কান বন্ধ করে রাখবো? তা সে লোকটা বলল ফুলির মা বলে কে যেন চেতলায় 3 পয়সায় সের আলু কিনেছে। তখন চেতলায় না গিয়ে কি করি? সুযোগ কখনো ছাড়তে হয়? বৌমাও ছাড়বার মেয়ে ছিলেন না। তিনি বললেন, ওই 1 পয়সা বাঁচাতে 1 টাকা দিয়ে 1 গ্যালন পেট্রোল পুড়িয়ে চেতলায় গিয়ে 3 পয়সা সেরে কতগুলো অদরকারি আলু কিনে আনলেন। তখন জ্যাঠাইমা বিজয় গর্বে মাথা উঁচু করে বললেন, তাহলে তুই কিছুই বুঝিস না রে মা। একসঙ্গে 10 সের আলু কিনলে 4 পয়সা ছেড়ে দেয়, আর সেই সঙ্গে 5 পয়সা সেরে 10 সের পেঁয়াজ কিনলে 4 পেঁয়াজ ফাউ দেয়। এবার বল কিরকম সুবিধেটা হলো? তবে এই যা দুঃখ যে আলুটা কিছুতেই 3 পয়সা দিল না, আর পেঁয়াজটা হাতিবাগানে 4 পয়সা বলছিল। বৌমা হতাশ হয়ে ঠাকুরকে ডেকে বললেন, তুমি বরং খানিকটা ছোলার ডাল ভিজিয়ে ধোকার ডাল না করো। এই কি তবে সস্তায় কিনে বেশি দামে বেচা? তবে পাঠ্যপুস্তকে সব কথা লেখেনি। তবে ওই প্রাত্যহিক জীবনযাত্রার সুবিধাটা যারা কিনবে তাদের জন্য নয়, যারা বেচবে তাদের জন্য। পরে জ্যাঠাইমা থিয়েটার রোডে থাকতেন। সেখানে অনেক জায়গা জমি ছিল, তাই গরু কেনা হলো। বলা বাহুল্য, গরুর যেমন আদর যত্ন হতো, দুধও দিত তেমনি বালতি ভরে। অবশ্য মেয়ে বউদের খাটুনিও তেমনি বেড়ে গেল, কারণ জাবকোটা থেকে সবই তাদের দেখতে হতো, নইলে গয়লারা কি করে বসবে তারই বা ঠিক কি। গেরস্তর বাড়িতে দুধে জল ঢাললে পাপ হয়, বুঝলে বৌমা? ভোর থেকে তার মেয়ে বউরা গরু নিয়ে নাজেহাল হতো। শেষটায় গরু দোয়া হলো, বালতি ভরে রান্নাঘরে এনে ছেঁকে কড়াইতে ঢালা হলো, দুধ ফুটতে আরম্ভ করলো, চারদিক তার সুগন্ধে আমোদিত হলো। বৌঝিরাও হাঁপ ছেড়ে বাঁচল, কেউ 1 ফোঁটা জল মেশাবার সুযোগ পায়নি। বাবা, শেষটা যদি গেরস্তের অকল্যাণ হতো! ঠিক এমনি সময় একটা বড় 1 সেরি ঘটি হাতে জ্যাঠাইমা এসে বললেন, দেখি একটু শর্ত দেখি। এই বলে ফুটন্ত ঘন দুধে 1 ঘড়া জল ঢেলে দিয়ে বললেন, এতে গেরস্তর কিঞ্চিত সাশ্রয় হয়। তবে একবার জ্যাঠাইমা বাস্তবিক একটা অসম্ভব কাজ করে ফেলেছিলেন। থিয়েটার রোড দিয়ে এগিয়ে গেলে এখন যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তখন সেখানে খোলা মাঠ ছিল। সেখানে পৌঁছে গাড়ি থামিয়ে জ্যাঠাইমা বৈকালীন হাওয়া খাচ্ছেন, এমন সময় দেখলেন উল্টো দিক থেকে একটা লোক একটা গরুকে তাড়িয়ে নিয়ে আসছে। হাড় জিরজিরে রুগ্ন গরু, বেচারি চলতে পারছে না, মাথা ঝুলে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। জ্যাঠাইমা হিন্দি জানতেন না, তবু ঠেকায় পড়ে বললেন, কাইকু উসকো পেটাতা, কাহা নিয়ে যাতা। লোকটা যা বলল তার বাংলা মানে হলো, গরু ভারী বদমাইশ, বাচ্চা দেয় না, দুধ দেয় না, খালি খেতে চায়, তাই ওকে কসাইয়ের কাছে বেচতে নিয়ে যাচ্ছে। শুনে জ্যাঠাইমা আঁতকে উঠলেন। সে কত টাকা দেবে? লোকটা মওকা পেয়ে বলল, 25 দেবে নিশ্চয়। জ্যাঠাইমা বললেন, ওকে নিয়ে আমার গাড়ির পেছনে পেছনে আয়, আমি 50 দেব। বাড়ির লোক চটে গেছিল।
মরা খেকো গরুর জন্য 50 টাকা। জ্যাঠাইমা কারো কথা শোনেননি। পশু চিকিৎসক এসে ওষুধপত্র দিয়ে গেল। ভালো খাবার আর ওষুধ পড়তেই দেখতে দেখতে তার কি চমৎকার চেকনাই চেহারা হলো। বেশি বয়স ছিল না গরুটার, অযত্নে অমন দেখাচ্ছিল। পরের বছর সে সুন্দর বাচ্চা দিল আর রোজ সকালে 7 সের বিকেলে 5 সের দুধ দিত। তাতে জল মেশানো হতো কিনা ঠিক জানি না। মেয়েদের কথা। খেরোর খাতার শেষ কথা মেয়েদের নিয়ে বললেই সবচেয়ে ভালো হয়, কারণ ঘরে ঘরে সব তর্কে মেয়েদেরই শেষ কথা থাকে। তবে মেয়ে বলতে আমি এখনকার মেয়েদের কথাও বলছি না, আমার যৌবনকালের মেয়েদের কথাও বলছি না। এখনকার মেয়েদের আমি সবসময় মেয়ে বলে চিনতে পারি না। কি চেহারায়, কি সাজে, কি কর্মদক্ষতায়, কোনো দিক দিয়েই তারা ছেলেদের চেয়ে আলাদা নয়। আমি ভাবছিলাম 100 বছর আগেকার মেয়েদের কথা। কি তেজ ছিল তাঁদের, গায়েও কি জোর। আজকালকার মেয়েরা তো পুরুষদের সমান হয়ে গেছে, সমান চাকরি করে, সমান মাইনে পায়, সমান ভোট দেয়, সমান আন্দোলন করে। তা হয়তো করে, কিন্তু সে এমন কিছু শক্ত কাজ নয়। দাঁড়াক তো এরা সেকালের গিন্নিদের পায়ের কাছে। কি রাঁধতেন তারা! হ্যাঁ, আমি 100 বার বলবো, ঘরকন্যাও হলো মেয়েদের এলাকা, তার বাইরে যে অধিকারী থাকুক না কেন। রেধে গা শুদ্ধ সব্বাইকে হাতের মুঠোর মধ্যে রেখে দিতেন। দেখতে হয়তো সবাই এখনকার মেয়েদের মতো সুন্দরী ছিলেন না, মুখেও কিছু মাখতেন না, নুড়ো করে নখ কাটতেন, মাথায় উবকো খোঁপা বাঁধতেন। বিশ্বাস করুন, এসব সুন্দর না দেখাতে পারে, কিন্তু যেমনি আরাম তেমনি কাজের সুবিধে। প্রায় 40 বছর করে দেখেছি। গিন্নিরা বাড়িতে সাদা কাপড় পরতেন, বেরুলে হয়তো গরদ 10। ভারী ভারী সোনার গয়না থাকলে পরতেন, না থাকলে শাঁখা আর লোহা। নকল জিনিস গায়ে তুলতেন না। সে যাগে, আসলে রূপের কথা বলছিলাম না, বলছিলাম তেজের কথা। পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর ঠাকুমা কি ওই রকম কিছু হতেন, লক্ষ্মী দেবী। মজিলপুরে ওদের বাড়ি ছিল, কলকাতার মাইল 30 পূব দক্ষিণে সুন্দরবনের গা ঘেঁষে। সে সুন্দরবন এখনকার সুন্দরবন না, এখন তো শুনি বাঘের চাষ করতে হয়। সেকালে ওখানে বাঘ কিলবিল করত। অবশ্যই নিশ্চয়ই খুব ভালো মাছ পাওয়া যেত, নইলে লোকে থাকবে কেন। তবে ওদের বেশিরভাগই বৈদিক ব্রাহ্মণ ছিলেন, নিরামিষ খেতেন। কিন্তু বাঘরা তো আর নিরামিষ খেত না। শীতকালে হরদম এসে তারা গাঁয়ে ঢুকে হামলা করত। তাদের ভয়ে ওরা একটা বুদ্ধি করেছিল। 6-7 ঘর আত্মীয় কুটুম্ব কাছাকাছি বাড়ি তৈরি করে চারিদিক ঘিরে 2 মানুষ উঁচু পাঁচিল দিত। বাঘ সে পাঁচিল টপকাতে পারত না। সামনের দিকে পাঁচিলের গায়ে একটি মাত্র সদর দরজা, সেটি বন্ধ করে দিলেই অনেকটা বাঁচোয়া। মুশকিল হলো যার যার আলাদা খিড়কি দোর। প্রাণের ভয়ে যে যার খিড়কি আগলাতো। তবে মাঝে মধ্যে ভুলও হতো। শীতকালে একদিন সবে সন্ধ্যা নেমেছে, শিবনাথের ঠাকুরদাদার বাবা সন্ধ্যা আহ্নিক করছেন। তার ছেলে আহ্নিক সেরে খড়ম পায়ে দিয়ে উঠোনে পায়চারি করছেন, তার স্ত্রী লক্ষ্মী দেবী রান্না চড়িয়েছেন। এমন সময় পাশের বাড়ি থেকে চিৎকার, বাঘ 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 এসেছে! কি ব্যাপার দেখবার জন্য ঠাকুরদা যেই না সেদিকে এগিয়ে গেছেন, অমনি বাঘের সঙ্গে একেবারে মুখোমুখি। ঠাকুরদা তো কাঠ, তারই মধ্যে একবার কোনো মতে চেঁচিয়ে বললেন, বাবা সত্যি বাঘ, আমাকে নিল বলে। বুড়ো বাবা বললেন, দাঁড়িয়ে থাক, নড়িস নে, বাঘের দিকে পিছন ফিরিস নে, তাহলেই বাঘে নেয়। হাঁক ডাক শুনে যে যেখানে ছিল দৌড়ে এলো, কিন্তু এ অবস্থায় কি করা উচিত স্থির করবার আগেই উনুন থেকে মস্ত এক জ্বলন্ত কাঠ তুলে নিয়ে, তবে রে বলে লক্ষ্মী ঠাকুরুন ছুটে এলেন। সেই গনগনে আগুন আর সম্ভবত লক্ষ্মী ঠাকুরুনের ওই উগ্র বেপরোয়া চেহারা দেখে বাঘমশাই ল্যাজ তুলে খোলা খিড়কি দৌড় দিয়ে সেই যে পালালো, আর এ মুখো হলো না। বলা বাহুল্য, সঙ্গে সঙ্গে খিড়কি বন্ধ হলো, রাগারাগি বকাবকি। আমার ঠাকুরদার ঠারাইন পিসির জাঁদরেল দশাসই চেহারা ছিল। লম্বায় চওড়ায় প্রায় সমান, কুচকুচে কালো রং, চুলগুলো পুরুষদের মতো ছাঁটা, পরনে থান। একদিন বিকেলে বড় বাগানে নারকোল পাড়াচ্ছেন, এমন সময় হাঁপাতে হাঁপাতে নাতনি এসে বলল, তেঁতুল তলায় তোমার সাদা বাছুরকে বাঘে ধরেছে। আর যায় কোথা, নারকোল রইল পড়ে,
এক হাতে এক জোড়া ডাব ছিল, তাই নিয়ে পিসি ছুটলেন তেঁতুল তলায়। সেই সুযোগে বাকিরা বাঘ বাঘ বলে হাঁক পাড়তে পারতে মাঠের দিকে ছুটল। চেঁচামেচি শুনে মাঠে যারা কাজ করছিল তারা কাস্তে, কুড়ুল, লাঠি, খেঁচা যে যা পেল নিয়ে দৌড়ে এলো। তেঁতুলতলায় পৌঁছে দেখে দু চক্ষু লাল করে পিসি ডবল ডাব দিয়ে বাঘের মাথায় পিটিয়ে যাচ্ছে। অনেক কষ্টে তাকে টেনে আনতে হলো। সেকালের গিন্নিরা এই রকম ছিলেন। গল্প শুনেছি, ঢাকার ওদিকে বাড়িতে ডাকাত পড়লে মা কালী সেজে বিকট গর্জন করে কাদের বাড়ির গিন্নি ডাকাত ভাগিয়েছিলেন। জানেন, আমি আমার বাবার 84 বছরের মামিকে দেখেছি পদ্ম ফুলের মতো সুন্দর বসে বসে হুঁকো খাচ্ছেন। তবে আবার আধুনিক কাকে বলবো? এই বলে খেরোর খাতা বন্ধ করলাম। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org